দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। আপনারা সবাই জানেন যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম সরকারি সফরে, প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম সরকারি সফরে মালয়েশিয়ায় গেছেন এবং সেখান থেকে তিনি চীনে যাবেন। তো তার প্রথম সরকারি সফর নিয়ে অনেক প্রত্যাশার জায়গা আছে, অনেক সেই সঙ্গে রাজনীতির মাঠে এক ধরনের প্রশ্নও কিন্তু আছে যে তিনি তার প্রথম সরকারি সফরে এই দুটি দেশকেই কেন বেছে নিলেন। এখানে কি কোনো রাজনীতির মারপ্যাচ আছে, নাকি সফরে দুটি আসলে এই দুটি দেশের নাম শুধুই দুটি নাম হিসাবে আছে, তিনি যেতেন দাওয়াত পেয়েছেন দুটি দেশে আছেন এমন ব্যাপার আছে একটি, নাকি আসলে এখানে কোনো হিসেব নিকেশ আছে? আরেকটি ব্যাপার আপনি নিশ্চয়ই জানেন যে বগুড়ার একটি উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে এখন সব জায়গায় অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং যার স্বজনদের নামে সেই ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে বিএনপি এক নেতার, সেই তিনি বলছেন এটি একেবারে কাকতালীয়। অন্যদিকে যারা বিরোধী তার বিপক্ষে আছেন তারা কিন্তু বলছেন যে না, তিনি নিজের স্বজনদের নামে এই নামকরণ করা হয়েছে। বলা হচ্ছে যে এই ব্যাপারটিতে এই 4 মাস সরকার অনেকটাই তার ভাবমূর্তি সংকটে পড়েছে, বিপাকে পড়েছে। দল হিসেবে বিএনপি এবং সরকার হিসেবে তারা একটা সংকটে কিংবা একটা বিপাকে পড়েছেন, একটা ভাবমূর্তি সংকটে আছেন। যদিও প্রধানমন্ত্রীর নির্দেশনায় শেষ পর্যন্ত দুটি ইউনিয়নের নাম পরিবর্তন করা হয়েছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় যে গতকাল খুলনায় একটি জনসভায় জামায়াত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান তিনি বলেছেন, একটি বক্তব্য বলেছেন যে মনে হচ্ছে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তিনি কি আসলেই কোনো বিপ্লবের কথা মিন করেছেন, নাকি এটি আরেকটি রাজনৈতিক কোনো কর্মসূচির একটি নাম বিপ্লব? এগুলো শুধু কি নামে নাম? আমাদের আজকের বিষয় নামে কি আসে যায়, এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে এখন যিনি উপস্থিত আছেন তিনি আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি মজলিসে শুরা সদস্য, সহকারী সেক্রেটারি ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামী নেতা একজন আছেন। সেই সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমরা প্রত্যাশা করছি আমাদের সঙ্গে যুক্ত হবেন খুলনা 4 আসনের সংসদ সদস্য বিএনপি নেতা আজিজুল বারী হেলাল। প্রথমে যেটি শুরু করেছিলাম যে প্রধানমন্ত্রীর প্রথম সরকারি বিদেশ সফর, সেটি নিয়ে আলোচনা। প্রথমে মালয়েশিয়া যাচ্ছেন, আজকে তিনি মালয়েশিয়া আছেন, তারপর পরশুদিন কালকেই তিনি চীনে চলে যাবেন, তারপর চীনে সফর আছে 26 তারিখ পর্যন্ত, সেই সফর কন্টিনিউ করবে। সব কিছু মিলে যে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, যেটা বলছিলাম যে এটি নিয়ে এক ধরনের হিসেব নিকেশ আছে, তিনি আলোচনা আছে, আবার একটা রাজনৈতিক একটা জায়গাও আছে যে তিনি কেন প্রথম সফর হিসেবে মালয়েশিয়া এবং চীনকে বেছে নিলেন। আপনার কোনো এখানে পর্যবেক্ষণ আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ জানাই। দেখেন, বাংলাদেশের এটা বড় একটা অর্জন যে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে একটা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ ফিরে এসেছে। আর এই ফ্যাসিবাদের যারা সহযোগী ছিলেন, বিভিন্ন সময় ফ্যাসিবাদের বৈধতা দিয়েছেন, এরকম কোনো রাষ্ট্রে উনি বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে যে প্রথম সফরটি করেন না, এই জন্য বাংলাদেশের 18 কোটি জনগণ অবশ্যই খুশি হয়েছেন। আমিও একজন নাগরিক হিসেবে আমি এটা খুশি হতেই পারি, কারণ যদি শুরুতেই এরকম কোনো রাষ্ট্র দিয়ে উনি শুরু করতেন তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের জনমনে একটা প্রশ্ন তৈরি করত, যারা আমাদের গণতন্ত্র চায়নি, যারা গণতন্ত্রের নেত্রীকে আটকে রেখেছিল, কোনোদিন মুক্তি চায়নি, যারা প্রধানমন্ত্রীকে নির্বাসনে রাখা হয়েছিল, তাদের ব্যাপারে কোনো কিছু করেনি, এই দেশের জনগণ, ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে এগুলোর মুক্তির ব্যবস্থা করেছে, নির্বাসন থেকে ফিরিয়ে নিয়ে এসেছে। কাজেই আমি মনে করি যথার্থ একটা সিদ্ধান্ত হয়েছে। অপরদিকে যদি আপনি অন্য দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে যদি আপনি হিসাব করেন, তাহলে বর্তমানে মিডল ইস্ট এর পরেই আমাদের যে শ্রমবাজার, এই শ্রমবাজার কিন্তু মালয়েশিয়াতে রয়েছে এবং মালয়েশিয়াতে এই শ্রমবাজার আরও বর্ধিত হবে। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে, কারণ প্রচুর শ্রমিক মালয়েশিয়াতে প্রয়োজন হয়। তাদের শিল্প কলকারখানার যে উন্নয়ন হয়েছে এবং অল্প দিনে মালয়েশিয়া যে উন্নতির পথে এগিয়ে গেছে, এই জায়গায় মালয়েশিয়াতে আমাদের একটা বড় শ্রমবাজার আছে, সেই জায়গাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অপরদিকে আপনি যদি খেয়াল করেন যে ওখান থেকে উনি চীনে যাচ্ছেন, চীন বাংলাদেশে এখন বড় ইনভেস্টমেন্ট চীনের রয়েছে এবং সেই ইনভেস্টমেন্টের কারণেই চীনের সাথে আমাদের একটা দ্বিপাক্ষিক সম্পর্কটা অনেক স্ট্রং হওয়া উচিত। যে সময় আমাদের সীমান্তে পুশিন হচ্ছে, যে সময় আমাদেরকে কাঁটাতারের বেড়া দিয়ে আটকে দেওয়া হচ্ছে, যে সময় আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে,
সেই জায়গায় আমি মনে করি যে চায়নার সাথে আমাদের এই রিলেশনশিপটা আমাদের আগামী দিনে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনীতির মুক্তির জন্য এটা একটা মাইল ফলক হিসেবে থাকবে। এই জন্য আমি মনে করি যে এদিক দিয়ে চায়না এবং মালয়েশিয়া, এবং শুধু অর্থনীতি না, আপনি যদি দেখেন যে বর্তমানে মালয়েশিয়া এবং চায়নার সাথে আমাদের কিন্তু এডুকেশন রিলেশনশিপও অনেক। আর একটা জিনিস খেয়াল করেছেন কিনা, অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যত বিরোধী দল আছে তাদের পলিটিক্যাল উইং, স্টুডেন্ট উইং থেকে শুরু করে না ইয়থ উইং, সমস্ত উইংকেই কিন্তু ওয়ান আফটার অ্যানাদার চায়না স্টেট থেকে তারা কিন্তু আমন্ত্রণ জানিয়ে তাদেরকে চায়নার সমস্ত উন্নয়ন, তাদের অগ্রগতি অনেক কিছু দেখিয়ে নিয়ে আসছেন। আপনি কিছুদিন আগে ডাকসু নেতারাও গিয়েছেন, ছাত্রদলের নেতারাও গিয়েছেন। এটার মাধ্যম দিয়ে একটা সেতুবন্ধন যে তৈরি হচ্ছে, এখানে একটা নতুন দিগন্ত তৈরি হতে পারে। চিকেন নেকের এখানে আমাদের রংপুরকে যে তারা গ্রাস করে নিতে চায়, এই জায়গায় আমাদের পাশে দাঁড়ানোর মতন শক্তিশালী দেশ হিসেবে চায়নায় রয়েছে, নেপালের কোল ঘেঁষে। সো দ্যাট আমি মনে করি যে আমাদের শুধু বাণিজ্যই হবে না, শুধু এডুকেশনও হবে না, আমাদের আগামী দিনের দেশের রণকৌশল এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এখানে এগিয়ে যাবে। আপনারা কি একটু টেনশনে ছিলেন যে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর কোথা হতে পারে, এরকম কোনো না, এটা আপনারা যেভাবে কোশ্চেন করতেছেন হয়তো কোনো কিছুকে মিন করতে চাচ্ছেন। প্রধানমন্ত্রীর বিদেশ সফর, উনি দীর্ঘদিন নির্বাসনে ছিলেন, উনি ফুটবলে উনি ইংল্যান্ডকে সাপোর্ট করতেছেন। ওনার ইংল্যান্ড দিয়ে শুরু হতে পারতো, ওনার ইউএসএ দিয়ে শুরু হতে পারতো, তাই না? অন্য আরও একটা দেশ দিয়ে শুরু হতে পারতো। কিন্তু মানে সবসময় আমরা যেদিকে টেনে নিয়ে যেতে চাই ওই দিকটা এখনও আমাদেরকে সেভাবে রিসিভ করতে পারে নাই। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা সম্প্রতি মানে ইন্ডিয়াতে সফরে গিয়েছিলেন, যে তাকে কিন্তু 2-2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে, তিনি ফেরত এসেছেন। এই যে একটা মানে যে আমাদের আইস ব্রেকিং যেটা হওয়া দরকার ছিল সেটা হয় নাই। 5ই আগস্টের পর থেকে আমাদের যে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরে তারা অনেককে পুশিং করতেছে, কিন্তু যারা অপরাধী, যারা এদেশ থেকে লুটপাট করে মানুষ হত্যা করে চলে গিয়েছেন, পালিয়ে তাদের হেফাজতে রয়েছেন, শহীদ শরীফ বিন উসমান হাদির খুনিরা রয়েছেন, এভাবে যারা রয়েছেন তাদেরকে কিন্তু পুশিং করা হচ্ছে না, শেখ হাসিনাকেও পুশিং করা হচ্ছে না। তাহলে একজন সাধারণ মানুষকে তার মুসলমান এই পরিচয়ে তাদেরকে পুশিং করে দেওয়া হচ্ছে। এই অস্থিরতা তৈরি করে আমি মনে করি যে শক্তি খাটিয়ে, বাংলাদেশের সাথে শক্তি খাটিয়ে যে পলিসি তারা নিতে যাচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, এটা দিয়ে এই বিশ্বে, গ্লোবাল এই বিশ্বে টিকে থাকা সম্ভব না। যদি তাই হতো তাহলে আমি তো একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি যে তাহলে ইরানের সাথে আমেরিকার চুক্তি হতো না, আচ্ছা, এটা অনেক আগেই ফিনিশ হয়ে যেত। আচ্ছা, আমি যে প্রধানমন্ত্রী সফরেই থাকি, আমি নিশ্চয়ই আজিজুল হেল যখন আসবেন তখন এই বিষয়ে নিয়ে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই যে প্রধানমন্ত্রী সফরে আপনি বলছিলেন যে চীনের সঙ্গে একটা অর্থনীতির পাশাপাশি আমরা অন্য বিষয়ে বা সামরিক বিষয়ে আমাদের এক ধরনের হতে পারে, আমাদের একটা শিক্ষা আছে, এটা একটা আপনার প্রত্যাশা আছে। বাণিজ্যে কিন্তু সারা ওয়ার্ল্ডে আপনার কি হয়ে গেছে, মানে চীন এগিয়ে গিয়েছে। কিন্তু চীনের সাথে এই সম্পর্ক যদি আমি যুক্তরাষ্ট্র যদি বলি, যুক্তরাষ্ট্রের বিষয়টি একটু একটু রিস্কি হয়ে যাচ্ছে না? কিন্তু যুক্তরাষ্ট্র তো না, রিস্কি কেন হচ্ছে, এটা প্রতিবেশী হিসেবে তো এটা যেতেই পারে আগে। আর মালয়েশিয়া দিয়েই উনি স্টার্ট করেছেন, সো দ্যাট ওখান থেকে এটা কাছেই, প্রতিবেশীর হক তো আগে। হ্যাঁ, যদি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সরকার প্রধানকে আগেই আমন্ত্রণ জানিয়ে কোনো শিডিউল তৈরি করতে, হয়তো সেটা দিয়েই শুরু হতো। এখানে তো কোনো গো নাই যে আমাকে এটা আগে দিতে হবে। আমার এখন সামনে যা রান্না করা আছে বা যে ইনভাইটেশন আছে আমি সেটাই অ্যাকসেপ্ট করছি। আরেকটা যে আমি যাব না তা বলছি না, আরেকটা পরে যাবে। এবং আপনারা দেখেছেন এই ক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের পররাষ্ট্র নীতিতে যেটা আছে শত্রুতা নাই, বন্ধুত্বই আমাদের মানে সম্পর্কের মূল ভিত্তি। সেই জায়গা থেকে আমরা কাউকেই তো শত্রুতার লেভেলে নিয়ে যাচ্ছি। এই ধরনের বিদেশ সফরগুলোতে এখন বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভ যদি বলি, তাহলে আসলে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার মনে হয়? যে অর্থনীতি যে অবস্থা, সে অর্থনৈতিক অবশ্যই বাংলাদেশের যে অর্থনীতি লুটপাট হয়ে গেছে, আওয়ামী লীগ আমলে ব্যাংক ডাকাতি হয়েছে, ব্যাংক থেকে লুটপাট হয়েছে, ঋণ খেলাপিদের জয় জয়কার অবস্থা হয়েছে। এই জায়গায় এসে চায়নার যদি বিনিয়োগ বাংলাদেশে চলে আসে তাহলে এটা বাংলাদেশ অর্থনীতিতে অনেক দূরে এগিয়ে যাবে। এবং চায়নার মেগা মেগা প্রকল্প আমাদের মানে ইয়েতে রয়েছে, এমনকি পদ্মা সেতুই তার একটা বড় প্রমাণ। তো এই জায়গা থেকে আমাদের যে তিস্তা ব্যারেজ আছে, আমাদের যে পদ্মার যে ইয়া আছে
প্রকল্পটা আছে, এসবগুলোকে নিয়ে প্লাস হচ্ছে আমাদের দেশে হেলথ সেক্টর, তারপরে এডুকেশন সেক্টর, এসব জায়গায় কিন্তু তারা ইনভেস্টমেন্ট করার জন্য ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন এবং ছাত্রদের জন্য হোস্টেল এবং আধুনিক 5টি হাসপাতাল বাংলাদেশে তৈরি করবে, সো দ্যাট বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ালে যে কোনো দেশই দাঁড়াক না কেন আমরা তো তাদেরকে ওয়েলকাম জানাবো। অপরদিকে আমরা যদি বার্ষিক প্রতিবেদন সহ অন্য অন্য কিছু দেখে, আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের প্রচুর বৈদেশিক বাণিজ্য ঘাটতি রয়েছে, সেখানে অন্যরা তো আমাদেরকে আরো এগিয়ে রাখছে। আচ্ছা, আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন খুলনা 4 আসনের সংসদ সদস্য বিএনপির তাজিজুল বারী হেলাল। স্বাগত আমাদের অনুষ্ঠানে। যানজট আটকে পড়েছিলেন, আমি একাই চালাই দিচ্ছি আপনার পক্ষে। আচ্ছা হেলাল ভাই, আমরা কথা বলছিলাম যে প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে, প্রথম সরকারি বিদেশ সফর নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলছিলাম যে মালয়েশিয়া এবং চীনে তিনি যাচ্ছেন, এটা নিয়ে প্রত্যাশার জায়গা আছে, আমরা প্রত্যাশার জায়গা নিয়ে কথা বলছি। সেই সঙ্গে এক ধরনের রাজনীতির মাঠে একটা আলোচনা আছে যে তিনি প্রথম সফর হিসাবে কেন মালয়েশিয়া এবং চীনকেই বেছে নিলেন। প্রথম বক্তব্য হলো যে বাংলাদেশ একটা আপনার ফ্রি অ্যান্ড সবরেইন কান্ট্রি, স্বাধীন এবং সার্বভৌম দেশ। সে তার প্রথম সফরটা বা যে কোনো সফরটা কোথায় করবে তার একান্ত নিজস্ব চিন্তা এবং চেতনার ব্যাপার। এবং আমাদের দল বিএনপি, এই বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিও যখন ক্ষমতায় এসেছিলেন, ডিফ্যাক্টো ক্ষমতায় যখন এসেছিলেন, তখন তিনি প্রথম সফর করেছিলেন চীনে, এবং যখন প্রেসিডেন্ট হলেন তখন মিশরে করেছিলেন। তারপরে আপনার পৃথিবীতে দেখবেন যে এখন যে আপনার যে কোল্ড ওয়ার, আগে ছিল রাশিয়া ভার্সেস আমেরিকা, এখন দেখা যাচ্ছে যে আমেরিকা চায়না, এবং সেই কোল্ড ওয়ারটা কিন্তু অনেকটা প্রশমিত হয়েছে। এবার ট্রাম্পের মে মাসে যখন চায়না সফর করলো, সেই আগের সেই বৈরতা এখন আর চীন আর আমেরিকার মধ্যে অনেকটা দৃশ্যমান নয়। অনেক আমরা আলোচনা করতেই পারি যে যেহেতু ট্যারিফ ওয়ার চলছে, সেখানে কেন আপনি বলছেন টেনশন নেই। আমি মনে করি যে এই ট্রাম্পের সফরের মাধ্যমে সেই টেনশনটা কমে গিয়েছে। এখন আমাদের প্রধান সমস্যাটা কি? আমাদের সমস্যাটা আমাদের ইকোনমিক্সটাকে রিফর্ম করতে হবে, রিভাইভ করতে হবে এবং ভাইব্রেন্ট করতে হবে। আমাদের বিনিয়োগ বাড়াতে হবে আমাদের দেশে। আপনি দেখেছেন বাংলাদেশে অনেক চীনা কোম্পানি কাজ করে, এবং বাংলাদেশে আপনার চীনা কাঁচামাল, চীনা এক্সপার্টিস, চীনা টেকনোলজি, চীনের আপনার এক্সপোর্ট জোন আমরা করছি। এবং এবং আমাদের চীনের কিন্তু একটা রাজনৈতিক নিরপেক্ষ চরিত্র আছে। চীন সাধারণত ইকোনমিক পলিসি নিয়ে এগিয়ে যায়। সে বিনিয়োগ, তারপরে কর্মসংস্থান, ইনফ্রাস্ট্রাকচার আপনার ডেভেলপ, এইসব বিষয়ে বিভিন্ন দেশে কাজ করে। তা এবং চীনের সাথে আমাদের একটা বাণিজ্য ঘাটতিও কিন্তু আছে, প্রায় $22 বিলিয়ন মতো হবে। আবার চীন থেকে অনেক পণ্য আমাদের দেশ থেকে অনেক পণ্য চীনে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। সুতরাং এবার তারেক রহমানের সরকারের এই সফরটাকে আপনি বলবেন যে ইটস এ ইকোনমিক ডিপ্লোম্যাসি। যেহেতু আমাদের ইকোনমিক্সটাকে গত 17 বছরে একদম ডিভাস্টেশন করে দেওয়া হয়েছে, এখন এই ইকোনমিক্সকে যদি আপনি ভাইব্রেন্ট করতে চান, অ্যাক্টিভস করতে চান, তাহলে আপনার আমি মনে করি যে লুক ইস্ট পলিসি যে সরকার গ্রহণ করছে, যে পূর্বমুখী নীতি, সেই জন্য মালয়েশিয়া এবং চীন ব্যাক টু ব্যাক একটি সফর। আমরা প্রথম যাচ্ছি মালয়েশিয়া, কারণ মালয়েশিয়া শ্রম বাজার সম্বন্ধে আপনার আইডিয়া আছে। 24 সাল থেকে এই শ্রম বাজার বন্ধ। আমাদের শ্রম শক্তির প্রায় 30% জনগণ, 37% জনগণ চীনে, আপনার মালয়েশিয়ায় আমরা কাজ করতে পারি। এই শ্রম বাজারটা বন্ধ ছিল, এইটা চালু রাখতে হবে। এবং আমাদের ছেলেরা অনেক লেখাপড়া করে চায়নায়, আপনার মালয়েশিয়ায়, চায়নায়ও লেখাপড়া করে, এবং আরও বাড়ছে। এবং চায়নায় সফরটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে দেখেন যে রোহিঙ্গা ইস্যু কিন্তু আমাদের দেশে একটা গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে, মানব ভাগাড়ে পরিণত হচ্ছে আমরা। এবং পাশে আসামের থেকেও আসছে, ওইটা প্রসঙ্গটা আমি আনছি না, শুধু
রোহিঙ্গা প্রসঙ্গটা আনছি। এই রোহিঙ্গা সমস্যার সমাধানে আপনি পলিটিক্যালি বলেন, ডিপ্লোম্যাটিকই বলেন, আমার ব্যক্তিগত অনুমান এখানে যদি মিলিটারিলি আপনি শক্তি প্রয়োগ না করেন, কিন্তু আমাদের মিলিটারিলি শক্তি সম্বন্ধ আপনার আইডিয়া আছে। সুতরাং যদি চীনের এই সফরে আমরা চীনকে এখানে কাজে লাগাতে পারি, যেহেতু চীনের সাথে আরাকান আর্মি এবং মিয়ানমার দুটো শক্তিরই সম্পর্ক রয়েছে। মালয়েশিয়া আসিয়ানের একটা গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশ কিন্তু জিওগ্রাফিক্যালি আসিয়ানের দেশ না, কিন্তু মালয়েশিয়ার সাথে সম্পর্ক করে, চীনের সাথে সম্পর্ক করে আমরা কিন্তু এই সমস্যার সমাধান করতে পারি। এছাড়াও আপনারা জানেন যে চীনে একটা দাভোস সামিট হচ্ছে, একটা আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের, যেখানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম তৈরি হয়েছে, এবং এই ফোরামেও আমাদের প্রধানমন্ত্রী বক্তৃতা দিবেন। অতএব সেখান থেকে যদি বিনিয়োগকারীদের বাংলাদেশে আকর্ষণ করা যায়, সব মিলিয়ে আমাদের এই সফরটা বর্তমান পরিস্থিতিতে ইকোনমিক বাস্তবতায় খুবই জরুরি ছিল। সুতরাং স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা আমাদের প্রয়োজনের খাতিরে আমরা লুক ইস্ট পলিসিও যদি আপনি মেনটেন করেন, তারপরে চীনে যাওয়াটা আমাদের একটা স্মার্ট মুভ আমি মনে করি। এটা ইট ইজ এ স্মার্ট মুভ অ্যান্ড এটা ইকোনমিক ডিপ্লোম্যাসি একটা। মানে আমরা আসলে যদি আলোচনা করি তাহলে যে নামে আমাদের আজকের বিষয় দিয়েছেন নামে কি এসে যা আমরা বলছিলাম যে আসলে এই যে দ্বিতীয় নাম বেছে নেওয়া হয়েছে অর্থাৎ মালয়েশিয়া এবং চীন, এটা আসলে কি নামের নাম নাকি এর ভিতরে আসলে অন্য কোনো রাজনৈতিক হিসাব নিকেশ আছে? আমরা এটা নিয়ে ওই যে লুক ইস্ট পলিসি আপনাকে বললাম। আচ্ছা, আমরা যদি এই বিষয় নিয়ে কথা বলছি নামে কি এসে যা, আরেকটি নাম নিয়ে খুব আলোচনা হচ্ছে। আমি শুরুতে বলছিলাম যে বগুড়ার একটি উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে, বেশ কয়েকটি না, চারটি বলেন, চারটি ইউনিয়নের নামকরণ নিয়ে অনেক প্রস্তুতি নিয়ে এসেছেন। প্রস্তুতি নামকরণ নিয়ে সবাই যায়, এখন রিক্সাওয়ালাও জানে। অনেক সমালোচনা হয়েছে। আমি একটু জানতে চাই আপনার কাছে কি মনে হয় বিষয়টা একেবারে কাকতলীয়, নাকি আসলে এই ব্যাপারটা এই সময়টা হওয়া উচিত হয়নি? যিনি ঘটিয়েছেন তিনি পরিকল্পিত ঘটিয়েছেন, বাট আমি প্রধানমন্ত্রী যে এটা চান না এটাও আমরা বুঝতে পারি। নির্দেশনা মানে দুই দিক দিয়ে প্রধানমন্ত্রী দুইটা বাতিল করেছেন। তার তো আসলে যেভাবে করেছেন এবং তিনি সংসদে যে এটার এগেনস্টে যে বক্তব্য দিয়েছেন, তার এই কাজ এবং বক্তব্য সম্পূর্ণ পরস্পর বিরোধী। তিনি অসত্য বক্তব্য দিয়েছেন সংসদে, সংসদকে ভুল তথ্য দিয়েছেন। আমি মনে করি এটা তার ঠিক হয়নি। এটা সংসদে তাকে রিপিট করা উচিত যে এটা মানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সংসদে উনি মানে এটাকে কাকতলীয় বলতে চেয়েছেন না, সমস্ত জায়গায়। এবং একজন সাংবাদিক নিউজ করেছেন, তাকে মানে একটা সম্পাদক না উপসম্পাদক একটা পত্রিকার স্থানীয়, তাকে জেলখানায় যেতে হয়েছে। মানে আবার তিনি দুঃখও প্রকাশ করেন, মানে না নির্দেশনা থাকবে কেন? নির্দেশনা ছাড়া অপরাধ না করলে কেন একজনকে এভাবে ধরে নিয়ে যাওয়া হবে? এটা হচ্ছে উনি বাঁচার জন্য বলছেন। দ্বিতীয় হচ্ছে যে দেখেন, প্রধানমন্ত্রী তো নিজের মা বাবার নামেও এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের নামকরণ করেছেন বলে হেলাল ভাই আমি জানি না, এবং বরঞ্চ করতে চেয়েছে অন্যরা প্রস্তাব, উনি বলেছেন যে না, প্রয়োজন নেই। তাহলে এটা যারা করছেন মূলত রাজনীতিতে যে একটা গুণগত পরিবর্তন জেনজিরা চাচ্ছে, যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান যে স্পিরিট নিয়ে হয়েছে, এই দলীয়করণ, পরিবারতন্ত্র এবং মানে এই যে নিজেদের বৃত্তের ভিতরে থাকার রাজনীতির জন্য হয় নাই। তো এই জায়গাটা দীর্ঘদিনের একটা স্কুলের নাম আপনি পরিবর্তন করে দেবেন, ইউনিয়নের নাম কাকতালীয়ভাবে নিজ জাতি গোষ্ঠীর সাথে করবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এটা নিন্দিত হয়েছে। একজন ঠেলাওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন সাধারণ শ্রমিকও এটার নিন্দা করছে, যার কারণে প্রধানমন্ত্রী বাধ্য হয়ে দুইটাকে মানে পরিবর্তনের জন্য আমি খুশি হতাম যদি প্রধানমন্ত্রী সবগুলো পরিবর্তনের নির্দেশ দেন, যে যা হয়েছে টোটাল পরিবর্তন করে দিতে হবে। এবং ডিসি অফিস বলেন, ইউএনও অফিস বলেন, সেখান থেকেও যা বলা হচ্ছে, তো তারা তো প্রশাসনের সাথে ভারসাম্য রেখে একটা কথা বলছেন। আমি মনে করি এর জন্য প্রতিমন্ত্রীকে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী দুইটা পরিবর্তন করতে বলেছেন। ওনার উচিত যে দেশের জনগণের সামনে সবগুলোই পরিবর্তনের জন্য ব্যবস্থা নেওয়া। আচ্ছা হেলাল ভাই, থেকে জানতে চাই আমি এই কেন হয়েছে, কিভাবে হয়েছে, এই ব্যাপারটাতে না গিয়ে আমি যদি বলি যে অনেকে বলছেন যে এই ঘটনাতে 4 মাসের সরকার এক ধরনের বিপাকে পড়েছে,
এটাকে তাই? বিপাক বলবেন কেন? আপনার এটাকে বিপাক বলবেন কেন? আমি তো বলেছি যে, অনেক জায়গায় বলেছি যে বিএনপি একটা পেন্সিল মানসিকতার দল। পিছনে রাবার আছে, ভুল হলে সূর্য দেই। এখন আপনি বলছেন পরিকল্পিতভাবে, মান্নান যেটা বলছো, পরিকল্পিতভাবে কি কেউ নিজের, এইটা হলো না, আমি বলছি এইগুলো সংসদে উনি যে বক্তব্য দিয়েছেন সেখানে দিগন্ত এবং সীমান্ত নামকরণের সার্থকতা বলেছেন। সেই নামকরণের সার্থকতা যে বলছেন যে মানে কাকতালীয়ভাবে আমার দুই সন্তানের নামও তাই। তাহলে কি সীমান্ত বাজার, সীমান্ত ট্রেন বা সীমান্ত টাওয়ার, দিগন্ত টাওয়ার কি আমার? সুতরাং আপনি এখন বলতে বলেন যে এতগুলো কাকতালীয় একসাথে হয় কি করে? এতগুলো কাকতালীয় একসাথে হয় না। মানুষ যে কথা তুলছে, মান্নান যেটা বলছে, সেটার প্রতি যে বিএনপি শ্রদ্ধা দেখা, বিএনপি সেটা যে মানলো, এই যে বললাম যে পেন্সিল মানসিকতার মন। সুতরাং এইটা নিয়ে কোনো বিপাকে না। আর মান্নান যেটা বলছে যে জেনজিরা চাইছে, জেনজি মানে তো আর বাংলাদেশ না, এখানে আলফা জেনারেশন একটা, জেনজির পরের জেনারেশন, তার আগের জেনারেশন মিলিনিয়ার আছে, এক্স আছে, বুমার্সরাও আছে এখনো। সম্মিলিত জনগণের এইটা বিষয়ে কোনো হেডেক না। তবে এটা ঠিক যে পলিটিক্সে এগুলো ম্যাটার করে, এই পারসেপশনগুলো ম্যাটার করে, কিন্তু আপনাকে তারও আগে দেখতে হবে যে বিএনপি কি চায়, দল হিসাবে বিএনপি কি চায়। বিএনপি লক্ষ কোটি কর্মী, তাই না? অনেক কর্মী, অনেক পার্টির চেতনাকে ধারণ করতেও সময় লাগে, তাই না? তারপরে অতি উৎসাহী পার্টির ভিতর একটা দল যখন ক্ষমতায় আছে, অনেক লোক সেখানে যোগায়। অতি উৎসাহীরা বলল যে এইটা এই নাম দিলাম, কিন্তু এরা যে পার্টি চাচ্ছে না, তাহলে তো হজরত শাহজালাল বিমানবন্দর আমরা জন্মসূত্রে জিয়া বিমানবন্দর, জিয়া ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, আপনাকে অ্যাব্রিভিয়েশন করলেও ZIA, দেখেন জিয়া ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, জন্মসূত্রে কি আমরা কি সেটা চেঞ্জ করলাম? আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে হাজার হাজার কোটি টাকা খরচ হবে আবারও চেঞ্জ করতে গেলে। এই নামের রাজনীতি যে বিএনপি করে না, মান্নান রাইটলি বলেছে গত 4 মাসে আমরা কোনো নতুন যা কিছু করেছি, আমাদের যে স্বাধীনতার ঘোষক বা আমাদের দেশনেত্রী, তাদের নামে একজন করতে চেয়েছে, সেটাও বন্ধ দিয়েছি। সুতরাং আমাদের পার্টির স্ট্যান্ড হলো যে আপনার ইকোনমিক্সটাকে ভাইব্রেন্ট করা, জনগণকে সম্পৃক্ত করা, জনগণকে কর্মসংস্থান করা। এখানে নামটা এত গুরুত্বপূর্ণ না। এবং যেহেতু কেউ কেউ গুরুত্বপূর্ণ ধরেছে, সংসদে কথা উঠেছে, বিএনপি সরে আসছে, বিএনপির প্রধানমন্ত্রী সেটা বলে দিয়েছে। সুতরাং এইটা নিয়ে আমার মনে হয় তর্কটা এখানেই শেষ হওয়া উচিত। আমি এই অন্য একটা তর্কে যাচ্ছি, মানে অন্য একটা কথা যাচ্ছে। প্রতিমন্ত্রী নিজেও একটা বিবৃতি দিয়েছেন, আর মন্ত্রণালয় থেকে বিবৃতি আসছে যে আপনি যে বলছেন যে সুবিধাবাদী অনেকে, প্রতিমন্ত্রী নিজেও জানেন না তার নামে স্কুলের নাম পরিবর্তন করার। এটা সম্পূর্ণ ভুয়া কথা বলেছেন উনি, আমি মোটেই বিশ্বাস করি না। এটা যদি উনি বলেন, উনি আরেকবার মিথ্যাচারিতা করলেন। আচ্ছা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ভাই যেটা বলেছেন দ্যাট ইজ রাইট, যে আমরা পেন্সিল করছি, পলিটিক্স করছি, আমরা রাবার আছে মুছে দিচ্ছি, কিন্তু এটাকে প্রতিষ্ঠিত জাস্টিফাই করলে গেলে উনি আবার ফেসে যাবেন। এটা প্রয়োজন নেই। কিন্তু রাজনীতিবিদ হিসেবে আপনাদের অভিজ্ঞতা কি বলে? অনেকে এরকম করে। এটা করে, অনেকে করে না, এটা করতে পারে না। এটা গণশুনানি হয়, কে প্রস্তাব দিছে কোনটায়, তাদের নাম লেখা আছে। না, গণশুনানি তো হইছে, স্কুলের নাম গণশুনানি হইছে, তো হইছে, গণশুনানি হইছে। গণশুনানিতে যুব দলের নেতারা, স্বেচ্ছাসেবক দলের নেতারা নাম প্রস্তাব দিয়ে এটা গণশুনানিতে অংশগ্রহণ যারা করেছে, তারা অনেক দলের লোকজন করেছে, সেখানে ওই দুইটার নামই আসে। আমি এইটা নিয়ে আলোচনা, আমি যদি নামকরণের কথা হয়, তাহলে তো আমি মান্নানদের কিছু কথা বলতে পারি। যেমন ধরেন, আমি ছোটবেলার থেকে দেখেছি জামাতে ইসলামী বাংলাদেশ, এই নামটা ছিল না, এখন হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। এর কারণটা কি? 1 নম্বর কথা, জামাত আগে ছিল রাষ্ট্র বাংলাদেশ, প্রথম নিজের দল প্রতিষ্ঠান, আবার নিজের দল, জামাতের দল তো নিজস্ব দল। আচ্ছা, তারপরে আপনারা আগে বলতেন যে আপনারা শরিয়া আইন চালু করবেন, পরে বললেন যে না, করবেন না। তা শরিয়া আইন যদি চালু না করেন, এই কথা বলেন, তাহলে ইসলামের নাম, ইসলামে তো শরিয়া আইনের কথা বলা হয়েছে। আমি আগে একবার মানন্দার সাথে আমার তর্ক হয়েছে এসএটিভিতে, যে আপনাদের লোগো ছিল আল্লাহু ক্যালিগ্রাফি, কত সুন্দর, আমিও ভালো লাগতো যে আল্লাহর নাম আপনারা ক্যালিওগ্রাফিক্যালি দিয়েছেন। তা
তারপর নিচে লিখেছেন একামতে দিন, মানে দিন প্রতিষ্ঠা করবেন। আজকে সংসদে দেখি জামাতের 3-4 জন বক্তা তারা কোরআনের কিছু আয়াত দিয়ে বলছেন যে আমরা দিন প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি। আমি পয়েন্ট অফ অর্ডার দাঁড়াতে পারিনি, কারণ বাজেট অধিবেশনে পয়েন্ট অফ অর্ডার দাঁড়াতে পারিনি। আমাদের যে চিফ হুইপ তিনিও আমাকে এটা অ্যালাউ করেনি। তাই বলছেন যে আপনারা বলেন যে দিন প্রতিষ্ঠা করবেন, আপনাদের লোগোই ছিল আকামতে দিন, একামতে দিন, আরবিতে ওরাও ক্যালিগ্রাফি। আপনারা আল্লাহর নামও মুছে দিলেন, একামতে দিনও মুছে দিলেন, তাহলে কি দিন প্রতিষ্ঠা করবেন না? সংসদে বলছেন দিন প্রতিষ্ঠা করব, লোগোর থেকে উঠায় দিলেন। অর্থাৎ এই সমস্ত দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড আপনাদেরও আছে, আছে না? সুতরাং এই নামকরণ কোনটার সাথে কি মিলাইতেছেন আপনি দেখেন না, আমি বলছি নামকরণ আমরা তো এটা তুলতে চাইনি। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী পাকিস্তান, জামাতে ইসলামী ভারত, জামাতে ইসলামী চীন, মানে একটা আন্তর্জাতিক সংগঠন। আপনারা এখন বুঝতে পেরে বাংলাদেশ জামাত হতেই পারে, তাই না? হতেই পারে। ঠিক সেরকম চেঞ্জ তো করছেন, ঠিক সেরকম দিগন্ত বা সীমান্ত ইউনিয়ন যেহেতু হ্যাপেন মিরাকেলি আমাদের আমাদের মন্ত্রী মহোদয়ের সন্তানের সাথে মিলে গেছে, আমরা সরে আসছি। আপনারা যেমন সরে আসছেন না, আরো 3টা বাকি আছে ভাই। আর 3টাকে কি করবেন এটা বলে জানান। সীমান্ত তো মনে করেন এটা মানুষের নাম অথবা কোন একটা অ্যাবস্ট্রাক্ট প্রোনাউন্স। দিগন্ত সীমান্ত, দিগন্তে যেটা সীমান্তে যেটা, আর মানুষের নাম হলে সেটা তো আপনার দিগন্ত টেলিভিশন আছে। এখন আপনি তো আপনার দলের নামও চেঞ্জ করছেন, আমরা কিছু বলছি এটা নিয়ে, আপনি লোগো চেঞ্জ করতেছেন এবং কত সাংঘাতিক ব্যাপার। যে মুসলিম আপনার আমার সবার প্রতিবাদ করা উচিত যে আপনি আল্লাহ লিখবেন, কেটে ফেলবেন, একামতে দিন প্রতিষ্ঠা করবেন। দেবো দেবো দেবে তোমার দেবে। অর্থাৎ আমি মনে করি যে এতে হচ্ছে কি আমরা একে অপরে ব্লেম গেমে চলে যাচ্ছি। এইটা না, এই জিনিসটা যেহেতু রিজলভ, এই নামের ইস্যুটা রিজলভ, নামকরণের রিজলভ, এবং বিএনপি যে নামকরণে বিশ্বাস করে না তার বড় প্রমাণ বগুড়ায় একটা হসপিটালকে, জেনারেল হসপিটালকে বেগম খালেদা জিয়ার নাম দিতে চেয়েছিল বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নেতা তারেক রহমান নিষেধ করেছেন। এবং সবচেয়ে বড় জিয়া, আমরা এখনো বলি, আমি এখনো আমার প্রধানমন্ত্রীকে বলেছি, পার্টিকে বলেছি যে আমাদের জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা আমাদের নেতার নামে ছিল, থাকবে। কিন্তু উনি যে সুন্দর কারণটা দেখিয়েছেন যে ইকোনমিক একটা আপনার খরচটা বেড়ে যাবে, তো আমরা মানে টাকা থাকলে চেঞ্জ করে দিতেন না, সেটা বলছি না। আমি বলছি আমাদের আবেগের সেই জায়গা, সেখানেও আমরা নামকরণ করি। নামকরণের রাজনীতিতে আমি ভাই কিছু বলতেছিলেন যে জামাতের নাম চেঞ্জ করা হয়েছে। জামাতের নাম চেঞ্জ করা হয় নাই, শব্দটা পাস করা হয়েছে, বাংলাদেশটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা যেটা অনেক আগে বলছি বাংলাদেশ আগে, ভাইরা এই নির্বাচনের সময় বলছে সবার আগে বাংলাদেশ, তা আমরা বাংলাদেশটাকে আগে নিয়ে এসে জামাত ইসলামীটাকে পরে নিয়ে আসছি। এটা গেল ওখানে। শরিয়া আইন নিয়ে ভাই কথা বলেছেন। দেখেন, আমরা কল্যাণ রাষ্ট্রের কথা বলছি। শরিয়া আইনের আলটিমেট ফলাফল হচ্ছে মানবতার কল্যাণ, দেশ জাতি জনগণের কল্যাণ। কাজে এখানেও কোনো কন্ট্রাডিক্টরি নেই। লোগোটাকে ক্যালিগ্রাফি দিয়ে ডেকোরেটেড করা হয়েছে, সেটাকে ভাইরা একটু মানে ইয়ে করতে চাচ্ছেন। আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এই গ্লোবাল ভিলেজে বৈশ্বিক যে চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের বিরুদ্ধে যত ইসলাম বিরোধী শক্তি আছে তাদেরকে মোকাবেলা করার জন্য যে ধরনের মানে স্ট্র্যাটেজি নেওয়া দরকার, সেই স্ট্র্যাটেজি নিয়েই আপনাকে এগোতে হবে। আপনি যদি আমার কাছ থেকে এটা জানতে চান তাহলে আমি এটা ক্লিয়ারলি বলবো, আল্লাহ তাআলা নিজেও কোনো বিধানকে একবারেই দিয়ে দেন না। যেটা মদকে আল্লাহ তাআলা 3-4টা স্টেপে যে হারাম করেছেন, একবারেই বলেন না যে তুমি মদ খেও না। তার মানে হচ্ছে যে আপনি চাইলেও একটা রাষ্ট্র ব্যবস্থার ভিতরে শুরুতে এসেই পুরো মানে ইসলামীকরণ করতে পারবেন না। জনগণকে সেই মোটিভেশন দিয়ে সে ধরনের তাকে প্রস্তুত করে এটাকে করতে হবে। সো দ্যাট আমরা যে সেই ধরনের সময় দিব, আমরা যে সেই প্রস্তুতি জনগণকে দিব, আমরা জোর করে চাপিয়ে দেবো না। কোরআনটা বলছে যে তোমাকে দারোগা করে পাঠানো হয় না যে তুমি পিটাই পিটাই মানুষকে ইসলাম মানাবা, তুমি প্রচার করবা, তুমি বলবে, এর বেনিফিট বলবে। এই বেনিফিট গ্রহণ করে যদি সমস্ত জনগণ বলে যে ঠিক আছে আমরা সুদ মানি না, আমরা মদ মানি না, তো এগুলো তো থাকবে না তখন। এটাই তো ওয়েলফেয়ার স্টেটের একটা স্ট্র্যাটেজি। আমি মনে করি জামাত রাইট ট্র্যাকে বৈশ্বিক রাজনীতির সাথে তাল মিলিয়ে এই জায়গাটা এগিয়ে নেয়। জামাত যেটা 100 বছর বা 50 বছর আগে বুঝছে, অন্যদের এটা বুঝতে আরেকটু অনেক লেট হয়ে যাচ্ছে। আচ্ছা,
একটু অন্য প্রসঙ্গে আসি। আমি একটু আজিজুল হিলাল আপনার কাছে আসতে চাইব, একটু রাজনীতি নিয়ে যদি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে কথা বলি। গতকাল খুলনায় একটি সমাবেশ করেছে 11 দলীয় জোট। সেখানে জামাত বিরোধী দলীয় নেতা জামাত ইসলামে আমি শফিকুর রহমান একটা বক্তব্য দিয়েছেন, এটা নিয়ে আলোচনা হচ্ছে। তিনি বলেছেন যে মনে হচ্ছে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। বিপ্লব করার মতো পরিস্থিতি কি আপনারা মনে হয় যে এখন বাংলাদেশে তৈরি হয়ে গেছে? জামাত ইসলামের আমির সাহেব আসলে বিপ্লবের সংজ্ঞা জানেন না। বিপ্লব মানে কি? চারিপাশ ভাঙচুর করে সব কিছু ঠেলে ফেলে নতুন কিছু জন্ম দেয়া। বিপ্লব আসে রাজপথের দুই ধার থেকে কাঁপিয়ে পুরনো সব কিছু ভেঙে চুরে চুরমার করে নতুনের একটা জয়গান, তাকে বলা হয় বিপ্লব। বিপ্লব এবং আন্দোলন, বিপ্লব এবং সংগ্রামের মধ্যে বেসিক পার্থক্য রয়েছে, বুঝছেন? তা আপনার কি মনে হয় যে এই পর্যন্ত বাংলাদেশে কোনো বিপ্লব হয়েছে? একটা বিপ্লব হয়েছে, পৃথিবীর সবচেয়ে স্বল্পতম সময়ের বিপ্লব বলা হয় এটাকে, 7ই নভেম্বরের বিপ্লব, যার শুরু হয়েছিল 3রা নভেম্বর, শেষ হয়েছিল 7ই নভেম্বর, 4 দিনে। আমরা আমাদের দেশের আপনার পলিটিক্যাল যে শক্তি, পলিটিক্যাল যে এনগেজমেন্ট, সেখান থেকে আমরা বিপরীত দিকে চলে গিয়েছিলাম। 7ই নভেম্বরের যে বিপ্লবকে আমরা বলি পৃথিবীর স্বল্পতম সময়ের বিপ্লব। এত ছোট সময়ের মধ্যে বিপ্লব হয় 200-300 বছর ব্যাপী, 100-150 বছর ব্যাপী, কিন্তু বিপ্লব শেষ হয়ে যায় 10 দিনে 15 দিনে। যেমন রাশিয়ার বিপ্লব 15 দিনে শেষ হয়ে গেল, দীর্ঘদিনের চলা বিপ্লব। ফ্রান্স বিপ্লব 4 বার হয়েছে। এই যে আপনার সিরিয়ার বিপ্লব দীর্ঘদিন ধরে চলার পরে লাস্টে 17 দিনে হলো। রাশিয়ার বিপ্লব এসে আপনার দুনিয়া কাঁপানো 10 দিন বই পড়েছিল। আমাদের বিপ্লব শুরু হয়েছে 17 বছরে, মানে কিন্তু লাস্টে গণ অভ্যুত্থান 34শে জুলাই বললাম, 34 দিনে একটা অভ্যুত্থান হয়ে গেল। কারণ আমরা যখন অভ্যুত্থানটা হলো তখন আমরা পুরনো বন্দোবস্তায় রেখে দিলাম, তাই না? যৌক্তিক কারণে। এখন তিনি বিপ্লব করবেন, আরেকটি বিপ্লব, কথাটা ভুল। আর আপনার বিপ্লব করা দল তো জামাত ইসলামী না, মুখে ওনারা বলে যে ইসলামী বিপ্লব। তো এখন যারা বলছে যদি জনগণ মনে করে যে সুদ হালাল, তাহলে কি জামাত ইসলাম সুদ প্রথা চালু রাখবে? ও কিন্তু বলছে জনগণ যদি মনে করে, জনগণকে বুঝিয়ে বিপ্লব হলো মোটিভেট করে, আমরা যেটা বলতেছি বিপ্লব হলো কই? মোটিভেট আপনার যদি আলটিমেটলি যদি সে জনগণ মোটিভেটেড না হয়, তাহলে আপনি সুদ প্রথা তাহলে তো করবেন, বিপ্লবও হবে না। তাহলে বিপ্লবের কথা জামাতের মুখে মানায় না, আপনার বেসিক প্রিন্সিপালের সাথে যায় না। আপনি যখন বলছেন যে সুদ প্রথা বা শরিয়া প্রথা মানে কি, শরিয়া মানে কি? জীবন বিধান চলবে আল্লাহর আইনে, তাকে বলা হয় শরিয়া। আইন কানুন কিন্তু আপনারা তো শরিয়া আইনে বিশ্বাসই করেন না নাকি? কেন করবো না? অ্যাজ এ মুসলিম আই ডু বিলিভ দ্যাট। আমি ওই আলোচনা যাচ্ছি না, যে অ্যাজ এ পলিটিশিয়ান আমি কথা আপনাদের বলছি। মহাসচিব তার মানে সময় খুলনায় যে কথাটা বলছে জামাত ইসলামের আমির, এই উনি বিপ্লব অর্থটাই আসলে বোঝেননি। উনি বলতে পারতেন যে আরেকটি আন্দোলন করবেন, আরেকটি সংগ্রাম করবেন, সরকারকে থ্রেট দেওয়ার জন্য বলে, কিন্তু বিপ্লব কথাটা বললে কমিউনিস্ট পার্টি হেসে দিয়ে দেখলাম যে বিপ্লব উনিও করে কিভাবে। আচ্ছা, আপনার মনে হয় এই যে বিপ্লবের কথা বলছেন, জামাতে আমির বিপ্লবের বলছেন যে আর হয়তো করতে হতে পারে, এই বিপ্লব কোন বিপ্লব, কিসের বিপ্লব? দেখেন, আমি মনে করি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যথার্থই বলেছেন, এবং আপনাদেরও এটা বের করা উচিত খুলনায় কিসের জন্য এই সমাবেশটা ছিল, এই লক্ষ জনতার উপস্থিতি কেন হয়েছিল। তার মূল কারণই হচ্ছে যে গণভোটের যে রায়, এটা বাস্তবায়ন নিয়ে সরকারের যে টালবাহানা, গণভোটের যে আকাঙ্ক্ষা ছিল, জনগণ যে পরিবর্তনের জন্য যে ভোটটা দিয়েছিল, মানুষ তো পুরাতন বন্দোবস্তে ফিরে যে যাবে যদি জানতো, এবং বিএনপি তাদের এটা বাস্তবায়ন করবে না, তাহলে বিএনপির অবস্থান কোথায় হতো এটা জনগণই নির্ধারণ করে দিত। এই জায়গা থেকে কিন্তু উনি বলেছেন যদি বিএনপি গণভোট বাস্তবায়ন না করে, তাহলে জনগণকে সাথে নিয়ে আরেকটা বিপ্লব আমাদেরকে করতে হবে। আর বাংলাদেশে 5ই আগস্টের যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবকে গণ অভ্যুত্থানের রূপ দিয়ে, এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য সবচেয়ে বড় দায় হচ্ছে বিএনপির।
যেটার কাঠগড়ায় বিএনপি আগামী দিনে জনগণের কাঠগড়ায় এটার জন্য দাঁড়াবে। কারণ সংস্কার, বিচার এবং নির্বাচন পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। কিন্তু পুরাতন বন্দোবস্ত সংবিধানকে মানে যে সাংবিধানিক সংস্কারগুলোর যে প্রস্তাবনা ছিল এবং মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে সংস্কারের কথা ছিল, এই জায়গা কিন্তু বিএনপি নাই। এই জায়গাগুলো সব ক্লোজ করে দিয়েছে। তো যার কারণে আগের মতোই চাঁদাবাজি আছে, আগের মতোই লুটপাট আছে, আগের মতোই চুরি আছে, আগের মতোই ধর্ষণ আছে। আজকে দুর্ভাগ্যজনক একটা ঘটনা আপনি দেখেন, একটা স্কুল কমিটির একটা বিষয়কে কেন্দ্র করে আপনার গাইবান্ধার সাগাটা থানার বোনারপাড়া ইউনিয়নের শিবিরের সভাপতি সাইফুল্লাহকে কুপিয়ে হত্যা করেছে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল। একবার প্রকাশ্য দিয়ে বলা, তা আপনি যদি আবার সেই হত্যা, জবই, কুপাকুপির রাজনীতিতে চলে যান, তাহলে তো বিপ্লব আরেকটা আসবেই। মানুষ তো এগুলো দেখতে চায় না। এই জন্যই তো আমি মনে করি যে আমাদেরকে এটা বুঝতে হবে। এই পালস, জনগণের পালস যদি শেখ হাসিনা বুঝতে পারতো, তাহলে শেখ হাসিনা হয়তো এভাবে নাও চলে যেতে হতো, হয়তো তার সে ক্ষমতাচ্যুত হতো, এই দেশে তার সমস্ত রেজিমেন্ট নিয়ে থাকতে পারতো। কিন্তু জনগণের পালসকে যখন আপনি কি করবেন, ইগনোর করতে থাকবেন অন আফটার অ্যানাদার, জনগণ এই ক্ষোভটাকে কি করবে, রেখে দিবে, দিয়ে এটার কিন্তু একটা উত্তর দিবে। আজকে দেখেন, আজকের সংসদে সরকার দলীয় একজন সংসদ সদস্য কিন্তু বরাদ্দ নিয়ে কথা বলতে যে বলেছেন যে হাসিনা যদি 64 জেলাকে যদি গোপালগঞ্জ বানাইতো, তাহলে তাকে পালানো লাগতো না। আজকে আপনারা বগুড়াতে এক থানায় যে পরিমাণ বরাদ্দ নিয়ে যাচ্ছেন, তো এটা এই বগুড়াকে তো আপনারা আরেকটা গোপালগঞ্জ, সেকেন্ড গোপালগঞ্জ বানাচ্ছেন। এভাবে করে যদি সারা মন্ত্রী প্রতিমন্ত্রীরাই যদি সব ভাগ করে নেয়, তাহলে 300 এমপির তো কোনো প্রয়োজন ছিল না। তাহলে মন্ত্রী প্রতিমন্ত্রীরা দিয়েই দেশ চলুক, এইভাবে উনি বক্তব্য দিয়েছেন। এটার মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে যে এই ক্ষোভটা শুধু জনগণের না, বিরোধী দলের না, সরকারি দলের ভিতরেও প্রশমিত হচ্ছে। কাজেই আমি মনে করি যে আমিরে জামাত যেটা বলেছেন, উনি রাইটলি বলেছেন। যদি সরকার এটাকে আমলে না নেয়, এটাকে পুনর্মূল্যায়ন না করে এবং এই বিষয়ে যদি জনগণের এই গণভোটকে যদি রেসপেক্ট না করে, তাহলে অবশ্যই আরেকটা বিপ্লবের জন্য জনগণ অপেক্ষা করছে। একদম শেষে চলে এসে যদি বলেন 1 মিনিট হয়ে গেল। বক্তব্য হলো যে বিএনপি এই পর্যন্ত 5 বার ক্ষমতায় আসছে, আমরা সমস্ত বরাদ্দ বগুড়ায় দিয়েছি, এরকম কোনো প্রমাণ নেই। এবার একজন প্রতিমন্ত্রীর কথা তিনি বলছেন, তার মানে এটাকে আপনি জেনারেলাইজ করতে পারেন না। আর আপনার গণভোটের রায় বাস্তবায়নের জন্য জামাত যে একদম অঙ্গীকারাবদ্ধ না, তাহলে গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমরা সংসদে যে কমিটির প্রস্তাব দিলাম, সেই কমিটিতে এখনো নাম দিলেন না কেন? তার মানে আপনি অঙ্গীকারাবদ্ধ না। এটা অনেক সময় দিয়েছেন, অনেক কথা বলা যায়। কথা বলি, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতো, এনারা ব্যবসা, ইসলাম নিয়ে ব্যবসা তো করছেনই। আর এখন হচ্ছে গণভোটের রায়, জনগণ শুনছে, টেলিভিশনে দেখছে, সংসদে দেখছে যে গণভোটের রায় বাস্তবায়নের জন্য বিএনপি সংসদীয় কমিটি করেছে, সেই কমিটিতে নাম দেয় না। তার মানে কি? এটা যদি আরেকটু কথা বলতে চাই, এইটা নিয়েও তারা একটা রাজনৈতিক ব্যবসা, ফায়দা লুটতে চায়। আর যে জামাতের আমির বিপ্লব বলতে না, ইসলামী বিপ্লব যে পৃথিবীতে হয়ে গেছে, এটা তো জামাত ইসলাম এই কথা স্বীকার যাবে না। 610 খ্রিস্টাব্দে আল্লাহ রসুলের কাছে যখন কোরআন নাজিল হলো, সেই কোরআন যেদিন নাজিল হয়েছে, আল্লাহ রসুল যেদিনকে নবুয়াত পেলেন, সেদিন ইসলামের বিপ্লব ঘটে গেছে, ইসলামী বিপ্লব পৃথিবীতে হয়ে গেছে। সেই বিপ্লব এখনো চলছে, সেটা আমরাও ধারণ করে আছি। সুতরাং আপনারা ওইটা নিয়ে ব্যবসা শুরু করেন, এই জন্য ব্যবসা শুরু করেছেন, এই জন্য জনগণ আপনাকে প্রত্যাখ্যান করে। বিএনপি তো শরিয়া আইনেই বিশ্বাস করে। আরে ভাই, শরিয়া আইন তো তুমি মানো না। না, আমরা মানি, আপনারা বিশ্বাসই করেন না। আপনাদের পৃথিবীতে ইসলামী বিপ্লব ঘটে গেছে। জামাতে ইসলাম এখন সেই 610 সালে আল্লাহ রসুল কর্তৃক যে বিপ্লব ঘটে গেছে, আমরা যে বিপ্লবের সবাই ভাগিদার, অংশীদার, সারা সমগ্র জাহানে, শুধু মুসলমান না, সবাই, সেটা নিয়েও জামাত ইসলামের এই আমিরের এই বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত। আমি আশা করেছিলাম যে ভাই গাইবান্ধার এই যে ছাত্র শিবিরের সভাপতিকে হত্যা করেছে যুবদলের নেতা, এ ব্যাপারে বলবেন। প্লাস হচ্ছে গাইবান্ধাতে যে পরিকল্পিতভাবে রংপুরকে মানে এটাকে আনরেস্ট করে একটা ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের ভিতরে সম্পর্কের বিভিন্ন ধরনের এই যে গণভোটকে কেন রেসপেক্ট করতেছে না বিএনপি, সেটার মাধ্যম দিয়ে বিএনপিকে কারা কি মানে পানি পড়া দিচ্ছে না
তাবিজ করতেছে তা আমরা জানি না, সেইগুলোকে ওনারা এখন এগুলো থেকে বলে গেছেন। যদিও ওনারা গণভোটে ভোট চেয়েছেন, ভোট চেয়ে এখন সেগুলো বাস্তবায়ন করছেন না। আর ওনারা কমিটির কথা বলেছেন, সংসদীয় কমিটি, সেখানে ওনারা সংশোধনের জন্য বলেছেন। আমরা বলছি সংশোধন না, আপনারা সংশোধনের পরিবর্তে সংস্কারের জন্য কমিটি করেন, আমাদের দল থেকে নাম দেওয়া হবে। আচ্ছা বলেন। আচ্ছা আচ্ছা 30 সেকেন্ড। সংস্কার আর সংশোধন এর পার্থক্যটা কি? আছে। আপনার কোনো কিছু সংস্কার করতে গেলে সংশোধন করতে হবে না? আপনি এই ঘরে সংস্কার করবেন, তাহলে এটা সংশোধন করতে হবে, বা ওইটা ভালো লাগলো ওইটা সংশোধন করতে হবে। ভাই নতুন জিনিস স্থাপন করতে গেলে আরেকটা সংস্কার আছে, করতে হয়। সংস্কার মানে কি টোটাল খোল নলচে পরিবর্তন করে আমূল একটা নতুন কিছু, আপনি সেটা তো আর করা উচ্চ হচ্ছে না। কক্ষ নিম্ন কক্ষ কিভাবে করবেন সংশোধন? আপনার এটা হয় না। অ্যামেন্ডমেন্ট No, অ্যামেন্ডমেন্ট করে, হ্যাঁ এটা অ্যামেন্ডমেন্ট এটার করলে জন্য গণভোট যদি লাগে। মৌলিক এবং আবার গণভোট গণভোট হবে। আমরা তো এই গণভোটের জন্যই বলছিলাম, প্রস্তাবক তো আরে ভাই BNP বোঝো আইন, এই আমরা তো এই গণভোট- জন্যই বলছিলাম যে প্রথম গণভোটটার কি নেসেসিটি ছিল, আপনারা চাপিয়ে দিলেন। কারণ কি এখন কিছু কিছু সংশোধন করতে গেলে, যেটা জুলাই সনদে আছে 47টা সংশোধন, এর কোনো একটা সংশোধন করতে গেলে যদি মৌলিক পরিবর্তন হয়, আবার গণভোট করতে হবে। সুতরাং প্রথম গণভোটটা আননেসেসারি ছিল। জামাত ইসলামকে রাজনৈতিক আইন, সংসদীয় আইন বুঝতে হবে। মূলত জাতির সাথে সালাউদ্দিন সাহেব সংসদে স্পষ্ট করেছেন বলে তাকে ধন্যবাদ দিতে হয়। সত্য চাপা থাকে না, তো সত্য প্রকাশ হয়েছে। জাতির সাথে প্রতারণা করেই মূলত তারা গণভোটে অংশগ্রহণ আমরা শেষ করে আজকে নিশ্চয়ই এই বিষয় নিয়ে আরো পরে আলোচনা করতে পারবো। আপনার দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএনের সঙ্গে থাকবেন।